14 লাস্ট পোর্শনটা যেটুকু বাকি ছিল সেটা আজকে আলোচনা করব, আর কোশ্চেন অ্যান্সার ভিত্তিতেই আলোচনা করব, যেরকম ভাবে আগে করেছি ওইভাবেই আলোচনা করব। 22 নম্বর কোশ্চেন আমি আলোচনা করেছিলাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু সিলিকন ডাই অক্সাইড কঠিন পদার্থ, ব্যাখ্যা করো, এটা আলোচনা করে দিয়েছি। এর পরের থেকে কোশ্চেনগুলো আলোচনা করব আমি। তোমাদের হাতের কাছে বইটা রাখবে, বইয়ে দেখবে এরপর আসছে কার্বন ডাই অক্সাইড। কার্বন মনোক্সাইডটা আলোচনা হয়ে গেছে, কার্বন ডাই অক্সাইডটা আসছে। কার্বন ডাই অক্সাইডের প্রস্তুতি থেকে শুরু করে তার ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম, এগুলো আলোচনা করব। তারপরে আবার যেটা আছে সেটা আলোচনা করব। কার্বন ডাই অক্সাইড থেকে তুমি যখন পড়তে শুরু করবে, সার্ভে মেথডে পড়তে শুরু করবে বা রিড করবে, তখন দেখবে কোশ্চেন একটা পাচ্ছ। সেই কোশ্চেনটা প্রথমে হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড প্রস্তুত করব কি করে। কার্বন ডাই অক্সাইডে অনেকগুলো প্রস্তুতি দিয়েছে এখানে। রসায়নগারে বা পরীক্ষাগারে যেটা প্রস্তুত করা হয় সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের সাথে HCl এর বিক্রিয়ায়। ক্যালসিয়াম কার্বনেটের সাথে যদি লঘু HCl বিক্রিয়া করো তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। 2 অণু HCl লাগে, আর এখানে তৈরি হয় ক্যালসিয়াম ক্লোরাইড আর CO2 গ্যাস, আর তৈরি হয় H2O। এই যে কার্বন ডাই অক্সাইড গ্যাস, দেখো উপরের দিকে চিহ্ন দিয়েছি, মানে গ্যাসিয়াস একটা সাবস্টেন্স, সেটা বায়ুর চেয়ে আমরা জানি প্রায় 1.5 গুণ ভারী। তাই এটাকে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। এই পদ্ধতি তুমি মাধ্যমিক লেভেলেই পড়ে নিয়েছো কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রস্তুতির। এখানে থেকে যে কোশ্চেনটা দেওয়ার কথা সেটা কি, ক্যালসিয়াম কার্বনেটের সাথে তুমি দেখো একটা অ্যাসিডের বিক্রিয়া করছো। চুনা পাথর বলা হয় ক্যালসিয়াম কার্বনেটকে, চুনা পাথর বা মার্বেল পাথর বলা হয়। তাহলে সেই মার্বেল পাথরের সাথে HCl এর বিক্রিয়া, একটা অ্যাসিডের বিক্রিয়ায় CO2 গ্যাস উৎপন্ন হচ্ছে। কোশ্চেন যেটা দেখবে এখানে বক্স করে করে দেওয়া আছে, সেখান থেকে আমি কোশ্চেনটা লিখেছি যে ক্যালসিয়াম কার্বনেটের সাথে H2SO4 দিলে, এটাও একটা অ্যাসিড, এই অ্যাসিডটা দিলে কি কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রস্তুত হবে? আর সেটা কি প্রস্তুত করা সহজ, বা সেটা প্রস্তুত করার জন্য তুমি কি যুক্তি দেবে বা প্রস্তুতির জন্য ব্যবহার করতে চাইবে? কোশ্চেনটা যেটা আমার 26 নাম্বার কোশ্চেন, সেটা হচ্ছে H2SO4 এর সাহায্যে CO2 প্রস্তুত এর ক্ষেত্রে ক্যালসিয়াম কার্বনেট বেছে নেবে না সোডিয়াম কার্বনেট বেছে নেবে। যেমন ক্যালসিয়াম কার্বনেটের সাথে H2SO4 এর বিক্রিয়া, আর সোডিয়াম কার্বনেটের সাথে H2SO4 এর বিক্রিয়া। আমি দুটো কোশ্চেনকে একসাথে করেছি। ক্যালসিয়াম কার্বনেটের সাথে H2SO4 এর বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, না সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করবে H2SO4 এর দিয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। বলে দিই, দুটোতেই কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, কিন্তু কোনটা তুমি চুজ করবে, কোনটা বেছে নেবে, সেটা প্রশ্ন। আমি দুটো বিক্রিয়ায় লিখছি। একজন বললো সোডিয়াম কার্বনেট বেছে নেবো, আমি আসছি সেই কোশ্চেনে, পড়েছে সে। ক্যালসিয়াম কার্বনেটের সাথে H2SO4 এর বিক্রিয়ায় যেটা তৈরি হয় সেটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট তৈরি হয়, আর তৈরি হয় CO2 গ্যাস, আর যেমন জল তৈরি হচ্ছিল জল তৈরি হয়। তার মানে ক্যালসিয়াম কার্বনেট H2SO4 ক্যালসিয়াম সালফেট, উপরে দেখলেই বুঝতে পারবে ক্যালসিয়াম কার্বনেটের সাথে HCl এর বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড, অর্থাৎ ক্যালসিয়াম আর HCl এর বিক্রিয়ায় ক্লোরাইড সল্ট তৈরি হচ্ছে, ক্যালসিয়াম আর H2SO4 এর বিক্রিয়ায় সালফেট সল্ট তৈরি হচ্ছে। তাহলে সোডিয়াম কার্বনেটের সাথে যদি H2SO4 দিই তাহলে কি তৈরি হবে? আবার দেখো সোডিয়াম আছে, এখানে সালফেট আছে, তাহলে সোডিয়াম সালফেট তৈরি হবে, আর CO2 তৈরি হবে, আর H2O তৈরি হবে। যেমন প্রথম বিক্রিয়াটাকে আমি চুজ করব না কেন, আর দ্বিতীয়টাকে করব কেন, এটা হচ্ছে প্রশ্ন। দেখো এইখানে ক্যালসিয়াম সালফেট বলে একটা পদার্থ উৎপন্ন হয়েছে, যেটা অদ্রাব্য একটা পদার্থ। নিচের দিকে অ্যারো দেওয়া আছে, দেখবে বইতে দেখবে নিচের দিকে অ্যারো দেওয়া আছে। এটার মানে কি, এটা দ্রবীভূত হয় না, অদক্ষেপ পাওয়া যায়। এইটা লঘু H2SO4 বা জলে দ্রাব্য নয়, অদ্রাব্য। কিন্তু সোডিয়াম সালফেট লঘু H2SO4 বা জলে দ্রাব্য। অর্থাৎ তুমি যখন ক্যালসিয়াম কার্বনেটের সাথে H2SO4 বিক্রিয়া করবে,
অদ্রাব্য ক্যালসিয়াম সালফেট তৈরি করবে, যেটা মার্বেল পাথর বা ক্যালসিয়াম কার্বনেটের ওপরে একটা প্রলেপ বা আস্তরণ ফেলবে। ক্যালসিয়াম কার্বনেটের ওপরের দিকে অদ্রাব্য ক্যালসিয়াম সালফেট একটা প্রলেপ বা আস্তরণ ফেলবে। এর ফলে কি হবে, H2SO4 আর ক্যালসিয়াম কার্বনেটের কন্ট্যাক্টে আসতে পারবে না, সংস্পর্শে আসতে পারবে না। ফলে বিক্রিয়া বন্ধ হয়ে যাবে, অল্প পরিমাণে CO2 উৎপন্ন হবে, তারপরে কিন্তু আর CO2 উৎপন্ন হবে না। ক্লিয়ার? কিন্তু যদি H2SO4 এর সাথে সোডিয়াম কার্বনেটের বিক্রিয়া করো, তাহলে সোডিয়াম সালফেট তৈরি হবে, যেটা জলেও দ্রবীভূত হয়, লঘু H2SO4 এও দ্রবীভূত হয়। তার মানে ক্যালসিয়াম কার্বনেটের ওপরে কোনো আস্তরণ পড়বে না, যেহেতু এটা দ্রাব্য। তাই ক্যালসিয়াম সালফেট ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার না করে সোডিয়াম কার্বনেটকে আমরা বেছে নেব কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতির ক্ষেত্রে। আশা করি বুঝতে পেরেছো কোশ্চেনটার অ্যান্সার। এছাড়া তুমি আরো নানা রকম ভাবে কোশ্চেনটা তুমি নিজে লিখতে পারো, আশা করি অনেকজন লিখেওছো, আমাকে দু একজন পাঠিয়েছিলে, বাকিরা লিখেছো, আমি মনে করি লিখেছো, আমাকে পাঠাতে বলিনি আমি। ঠিক আছে, পরের কোশ্চেনে যাব আমি। পরের কোশ্চেনটাও মাধ্যমিক লেভেল থেকে পড়ছো, সেটা হচ্ছে শুষ্ক বরফ। এটা আমার কোশ্চেন নাম্বার 27। শুষ্ক বরফ যাকে বলা হয় ড্রাই আইস। এই কোশ্চেনটা কেউ লিখেছো নাকি? শুষ্ক বরফ কি, ড্রাই আইস কি, আর একে শুষ্ক বলা হয় কেন, ড্রাই বলার কারণ কি? এই কোশ্চেনটা মাধ্যমিক লেভেল থেকে আমরা পড়ে আসছি, নিশ্চয়ই এটার বোঝাবার কিছু নেই, মুখস্থ ভিত্তিক একটা কোশ্চেন। তোমরা সবাই জানো যে কঠিন CO2 কে, কঠিন কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় শুষ্ক বরফ। বরফের মতো দেখতে, জমে যায় কঠিন CO2। কত ডিগ্রি টেম্পারেচারে জমে কেউ জানা আছে কারো? কার্বন বলো 83। 0 ডিগ্রি সেলসিয়াসে তুমি কার্বন ডাইঅক্সাইডকে জমাতে পারবে? তুমি যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে খুব ঠান্ডা করতে শুরু করো, তাহলে সেটা কঠিনে পরিণত হবে। সেই কঠিন কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরোবে সবসময় ধোঁয়ার আকারে, সাদা সাদা ধোঁয়ার আকারে বেরোবে। আর সেটা একদম শুষ্ক থাকবে, তার মানে ওর গায়ে যদি হাত দাও, যেমন বরফের গায়ে হাত দিলে ভিজে যায় হাতটা আমাদের, জলীয় বাষ্প থাকে বলে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড কঠিন অবস্থায় তার গায়ে যদি হাত দাও, তাহলে কিন্তু সেটা জমে, মানে হাতটা ভিজিয়ে দেবে না, ড্রাই অবস্থায় থাকবে, শুষ্ক অবস্থায় থাকবে, সেখান দিয়ে সবসময় একটা ধোঁয়া বেরোবে। আর হাত দিলে হাত থেকে ময়েশ্চার সে টানবে, কারণ টেম্পারেচার অনেক কম থাকে। আমি বললাম, মনে হয় আমার একদম এক্সাক্ট মনে পড়ছে না, -74 বা 72 বা 70 এরকম কিছু একটা হবে। আচ্ছা, ভেরি গুড, -78.5। -78.5 ডিগ্রি সেন্টিগ্রেডে কার্বন ডাইঅক্সাইড গ্যাস জমে কঠিনে পরিণত হয়ে যায়। একে বলা হয় ড্রাই আইস বা শুষ্ক বরফ। এটা যেহেতু হাতকে বা কোনো বস্তুকে ভিজিয়ে দেয় না, তাই একে শুষ্ক বলা হয়। এটা একটা কোশ্চেন, শর্ট কোশ্চেন করে নিতে পারি। এরপরে যে কোশ্চেনটা আমি লিখেছি, সেটা তোমরা সবাই জানো যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এই গ্যাসে যদি তুমি কোনো জ্বলন্ত বস্তু, হ্যাঁ না, জ্বলন্ত একটা জারের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে, এটা মাধ্যমিক লেভেল না ক্লাস 8-এ তোমরা এই এক্সপেরিমেন্টটা করেছো, যেটা জ্বলন্ত পাটকাঠি তুমি যদি জ্বলছে ভেবে নাও, জ্বলন্ত পাটকাঠি যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাস পূর্ণ জারে ঢুকিয়ে দাও, তাহলে কি হবে? এই পাটকাঠিটা নিভে যাবে, এই পাটকাঠিটা বন্ধ হয়ে যাবে, নিভে যাবে। কিন্তু তুমি যদি এই গ্যাস পূর্ণ জারে, কার্বন ডাইঅক্সাইড পূর্ণ গ্যাস জারে জ্বলন্ত পাটকাঠি নিভে যায়, কিন্তু জ্বলন্ত ম্যাগনেসিয়াম বা সোডিয়াম ধাতু দাও, তাহলে কি ঘটবে? এটা একটা প্রশ্ন। ম্যাগনেসিয়াম বা সোডিয়াম, জ্বলন্ত সোডিয়াম বা জ্বলন্ত ম্যাগনেসিয়ামকে যদি কার্বন ডাইঅক্সাইড পূর্ণ গ্যাস জারে প্রবেশ করাও, তাহলে কি দেখা যাবে, কি ঘটনা ঘটবে? রাসায়নিক সমীকরণ সহ লেখো। দেখা যাবে যে জ্বলন্ত পাটকাঠি দিলে নিভে যাচ্ছে, কিন্তু জ্বলন্ত ম্যাগনেসিয়াম বা সোডিয়াম দিলে
সেটা জ্বলতে থাকছে, ধাতুগুলো জ্বলতে থাকছে আর কালো রঙের কার্বন উৎপন্ন হচ্ছে। এখানে কি হয়, এখানে কার্বন ডাইঅক্সাইড যখনই ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে বা জ্বলন্ত ম্যাগনেসিয়াম বা জ্বলন্ত সোডিয়ামের সাথে বিক্রিয়া করে, এদের টেম্পারেচারটা অনেক বেশি হয়, হাই টেম্পারেচার হয়। এই হাই টেম্পারেচারে কার্বন ডাই অক্সাইড বিয়োজিত হয়ে যায় কার্বন আর অক্সিজেনে, ভেঙে যায়। এই টেম্পারেচারে কার্বন ডাই অক্সাইড বিয়োজিত হয়ে যায় কার্বন আর অক্সিজেনে। সেই অক্সিজেনটা ম্যাগনেসিয়ামকে আরো জ্বলতে সাহায্য করে। আমরা জানি অক্সিজেনের উপস্থিতিতে যে কোনো বস্তু জ্বলে, তাহলে সেটা কি হয়, জ্বলন্ত ম্যাগনেসিয়াম এই কার্বন ডাইঅক্সাইডকে বিয়োজিত করে সেই অক্সিজেনটা আবার ম্যাগনেসিয়ামকে জ্বলতে সাহায্য করে, তৈরি করে ম্যাগনেসিয়াম অক্সাইড আর কালো কার্বন। এটাকে যদি ব্যালেন্স করি তাহলে এখানে 2 অণু ম্যাগনেসিয়াম লাগে আর 2 অণু ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয়, এই কালো বর্ণের কার্বন উৎপন্ন হয়। এইটা আবার এমন একটা বিক্রিয়ার উদাহরণ যেখানে কার্বন ডাই অক্সাইড এর কার্বন 4 অক্সিডেশন নাম্বার থেকে 0 অক্সিডেশন নাম্বারে চলে যায়, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড এখানে নিজে বিজারিত হয়, বিজারিত হচ্ছে আর ম্যাগনেসিয়াম অক্সাইডকে জারিত করছে। তাহলে কার্বন ডাই অক্সাইড এখানে জারক পদার্থ রূপে কাজ করছে। এটা একটু কোশ্চেন রূপে দিতে পারে আলাদা, তুমি হয়তো লিখেছো কার্বন ডাই অক্সাইডের একটা বিক্রিয়া দাও যেখানে কার্বন ডাই অক্সাইড জারক পদার্থ হিসাবে বিক্রিয়া করছে। সেম কোশ্চেন বা সেম বিক্রিয়াই হবে সোডিয়ামের সাথে, সেই বিক্রিয়াটা তুমি বইতে দেখে নেবে, 4 অণু সোডিয়ামের সাথে বিক্রিয়া করে। তাহলে আমি জানতে পারলাম যে কার্বন ডাই অক্সাইড পাটকাঠিকে নিভিয়ে দেয় বা কোনো বস্তুকে, জ্বলন্ত বস্তুকে নিভিয়ে দেয়, কিন্তু সোডিয়াম বা ম্যাগনেসিয়ামের মতো ধাতু এরা যেহেতু অনেক বেশি তাপ উৎপন্ন করে জ্বলন্ত অবস্থায়, তাই কার্বন ডাই অক্সাইড তাদেরকে নেভাতে পারে না, বরং জ্বালাতে সাহায্য করে। এরকম একটা প্রশ্ন ভেবে নাও মাধ্যমিক লেভেলে পড়েছো যে এমন একটা জায়গা যেখানে ভেবে নাও প্রচন্ড পরিমাণে আগুন ধরে গেছে, প্রচন্ড পরিমাণে দাউ দাউ করে আগুন জ্বলছে, সেইটা নেভাবার জন্য কিন্তু কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা উচিত নয়। এটা পড়েছো তোমরা কোথাও না কোথাও, যে বেশি পরিমাণে যদি কোনো জায়গায় পুড়ে যায় বা জ্বলে যায় বা দাউ দাউ করে আগুন জ্বলছে, সেই সমস্ত জায়গায় CO2 গ্যাস ব্যবহার না করাই ভালো। কারণ CO2 গ্যাস কি হয়, বিয়োজিত হয়ে অক্সিজেন প্রডিউস করতে শুরু করে, সেই অক্সিজেনটা কিন্তু আবার সেই জায়গাটাকে জ্বালাতে বা আরো বেশি প্রজ্বলিত করে দেবে। তাহলে এটা একটা প্রশ্ন। আর পাটকাঠিকে কেন নিভিয়ে দেয় বা যে কোনো বস্তুকে কেন নিভিয়ে দেয়, কারণ দেখো এই যে পাটকাঠির ওপরে তো অক্সিজেন গ্যাস আছে, বায়ু আছে, সেই বায়ুটা থেকে অক্সিজেন নিয়ে সে জ্বলতে সাহায্য করছে বা জ্বলছে। CO2 যেহেতু ভারী গ্যাস, সেই ভারী গ্যাস কি হবে, যখনই আমি ভারী গ্যাসটা এই জ্বলন্ত বস্তুর উপরে দেব, তখন সেখান থেকে বায়ুটাকে সে অপসারণ করে দেবে আর নিজে সেই জায়গায় ঢুকে যাবে, ফলে সেই বস্তুটা, জ্বলন্ত বস্তুটার অক্সিজেনের সাপ্লাই পাবে না, নিভে যাবে। এটা হচ্ছে সহজ কথা। হ্যাঁ বলো বলো। মানে আর একটা প্রশ্ন এখান থেকে আমি বলে দিই, আমি যদি এই কোশ্চেনটা লিখেছি শেষের দিকে লিখেছি, কোশ্চেন প্লাস অ্যান্সারে ছিল বলে সেখান থেকে লিখেছি, আমি এখানে বলে দিই CO2 কিন্তু তাহলে দাহ্য পদার্থ নয়, CO2 নিজে জ্বলে না, নেভাতে সাহায্য করে। কিছু কিছু ব্যতিক্রম দেখা যাচ্ছে, বা ব্যতিক্রম বলা ঠিক হবে না, কিছু কিছু জায়গায় সে আবার অক্সিজেন প্রডিউস করে বস্তুটাকে জ্বলতেও সাহায্য করছে, কিন্তু নিজে কোনোদিন জ্বলে না। অপরদিকে কার্বন মনোক্সাইড কিন্তু দাহ্য পদার্থ। দাহ্য কাকে বলে আমরা জানি, বা অদাহ্য কাকে বলে জানি, যে নিজে জ্বলে সে দাহ্য পদার্থ, আর যে নিজে জ্বলে না সে অদাহ্য পদার্থ। তাহলে কার্বন মনোক্সাইড কিন্তু দাহ্য পদার্থ, অর্থাৎ কার্বন মনোক্সাইড কি হবে, অক্সিজেনের উপস্থিতিতে জ্বলতে শুরু করবে বা একে উত্তপ্ত করলে সে জ্বলবে নিজে। কেন জ্বলবে, দেখো এখানে কার্বন মনোক্সাইড এর অক্সিডেশন স্টেট হচ্ছে +2, আর কার্বন ডাইঅক্সাইডে কার্বনের অক্সিডেশন স্টেট কি +4। তার মানে এ আর অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে না, নিজে জারিত হবে না বা নিজে জ্বলবে না।
কিন্তু কার্বন মনোক্সাইডে অক্সিডেশন +2, সে কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে CO2 তে পরিণত হতে পারবে, +4 যেতে পারবে। তাই কার্বন মনোক্সাইড দাহ্য পদার্থ, বা বলতে পারি এ নিজে জারিত হয়, বিজারক পদার্থ। এই প্রশ্নটা আগের দিন করে দিয়েছি। কার্বন মনোক্সাইড জারক এবং বিজারক উভয় হিসাবে কাজ করে, জারক দ্রব্য এবং বিজারক দ্রব্য উভয় হিসাবে কাজ করে। আর কার্বন ডাইঅক্সাইড কি করে বলো, কি বলেছি? কার্বন ডাইঅক্সাইড শুধুমাত্র জারক পদার্থ হিসাবে কাজ করে। এই প্রশ্নটা আমি বলে দিয়েছি এখানে, সেটাই আবার দাহ্য অদাহ্য দিয়ে আমি ব্যাপারটাকে বলছি। কার্বন মনোক্সাইড দাহ্য পদার্থ, অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে জ্বলে উঠবে। কেন জ্বলে উঠবে? কারণ অক্সিজেনের সাথে সে বিক্রিয়া করবে, অক্সিজেন প্লাস আগুন দিলে সে জ্বলে যাবে। জ্বলে যাওয়া মানে আর কিছুই নয়, সে অক্সিডাইজ হয়ে যাবে, অক্সিজেনের প্রেজেন্সে অক্সিডাইজ হয়ে যাবে। অক্সিডাইজ হয়ে তৈরি হবে CO2, ব্যালেন্স করলে হাফ হবে এখানে। কিন্তু কার্বন ডাইঅক্সাইড ফার্দার অক্সিডাইজ হবে না, CO2 অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে না। কেন করবে না? কারণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বনের জারণ অবস্থা আর +4 বেশি যেতে পারবে না, +4 থাকবে। +4 হচ্ছে ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট অফ কার্বন। তাই এখানে কোনো বিক্রিয়া হবে না। যদি বিক্রিয়া না হয় তাহলে এ দাহ্য নয়, এ অদাহ্য। দয়রফলা লিখে দিয়েছি ভুল করে। তাহলে এই প্রশ্নটা অ্যান্সার বুঝতে পারলাম যে কার্বন মনোক্সাইড দাহ্য পদার্থ আর কার্বন ডাইঅক্সাইড অদাহ্য পদার্থ। কার্বন মনোক্সাইড জারক পদার্থ এবং বিজারক পদার্থ, আর কার্বন ডাইঅক্সাইড শুধুমাত্র জারক পদার্থ। এটা আশা করি তোমরা যদি পড়ে থাকো, আমি যেটা পড়িয়েছি আগের দিন সেখানে এটা আলোচনা করে দিয়েছি আমি। কার্বন মনোক্সাইড জারক এবং বিজারক উভয় ধর্ম দেখায়, কোশ্চেন নাম্বার 18 ছিল আমার। তাহলে এটা হয়ে গেল। পরবর্তী প্রশ্নতে যাব আমি, যদি না বুঝতে পারো তাহলে বলবে আমাকে। এরপরে আসছি আমি কার্বন ডাইঅক্সাইডের জলীয় দ্রবণের প্রকৃতি, বা কিছু রাসায়নিক বিক্রিয়া আছে কার্বন ডাইঅক্সাইডের, সেইগুলো নিয়ে আলোচনা করব। প্রথম যে প্রশ্নটা আমি করেছি, তোমরাও যখন সার্ভে করবে তখন দেখবে এই প্রশ্নটা খুঁজে পাচ্ছ। কার্বন ডাইঅক্সাইডের জলীয় দ্রবণ, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যখন জলের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, কেউ বলতে পারবে আমাকে? কার্বন ডাইঅক্সাইড যখন কার্বনিক অ্যাসিড, নাম হচ্ছে কার্বনিক। আর একটা অ্যাসিডের নাম এরকমই শুনেছো, কি নাম সেটার? একটা নাম হচ্ছে কার্বোলিক। কার্বোলিক, লয়েসি ক, আর এটা দন্তন্বয় হস্যি ক, নিক। এটা কার্বনিক অ্যাসিড, কিন্তু কার্বোলিক নয়। কার্বোলিক অ্যাসিড কাকে বলে এটা প্রশ্ন দিয়ে রাখলাম অর্গানিকের। কার্বনিক অ্যাসিড কাকে বলা হয়? H2CO3 কে বলা হয়। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের সাথে জলের বিক্রিয়ায় তৈরি হয় H2CO3, যাকে বলা হয় কার্বনিক অ্যাসিড। বা এরকমও বলতে পারি, কার্বনিক অ্যাসিডকে তুমি যদি হিট দাও, উত্তপ্ত করো, তাহলে এখান থেকে জল বেরিয়ে যায় আর পড়ে থাকে CO2। কেউ বলতে পারবে আমাকে? H2SO3 একে যদি হিট দাও তাহলে কি হবে? একটু বুদ্ধি করে বলো। ভেরি গুড, জল আর সালফার ডাইঅক্সাইড। আবার আমি তোমাকে যদি প্রশ্ন করি, সালফার ডাইঅক্সাইডকে যদি জল দিই তাহলে কি হবে? H2SO3, সালফিউরাস অ্যাসিড। এবার এখান থেকে আমি একটা প্রশ্ন বলে রাখি, যে ভেবে নাও কোনো অক্সাইডকে জল দিলে যদি কোনো অ্যাসিড পাওয়া যায়, সেই অ্যাসিডকে আবার হিট দিলে সেই জলটা বেরিয়ে গেলে সেই অক্সাইডটা পাওয়া যায়।
এই অক্সাইড গুলোকে বলা হয় নিরুদক। অক্সাইড গুলোকে কি বলা হয়? নিরুদক। তার মানে আমি যদি বলি H2SO3 নিরুদককে, H2SO3 নিরুদককে SO2 গ্যাস, আর H2CO3 নিরুদককে CO2 গ্যাস। তাহলে অক্সাইডের নিরুদককে, অ্যাসিডের নিরুদককে, অ্যাসিড থেকে জলটা বের করে দিলে যে অক্সাইডটা পড়ে থাকে, তাহলে কার্বন ডাই অক্সাইড হচ্ছে নিরুদক। কোন অ্যাসিডের নিরুদক? কার্বনিক অ্যাসিডের নিরুদক। এই প্রশ্নটা আমি দিইনি, শুধু বলে রাখলাম, এটা পরবর্তীকালে ক্লাস 12-এ কাজে লাগবে এই ব্যাপারটা। এটা জেনে নাও, বেসিকটা জেনে নাও। এবার প্রশ্নটা হচ্ছে যে কার্বন ডাই অক্সাইডের জলীয় দ্রবণে তুমি যদি নীল লিটমাস দাও, নীল লিটমাস, তাহলে কি হবে গো? কার্বন ডাই অক্সাইড, আমি তুমি একটা বিকার নিলে, বিকারের মধ্যে জল নিলে, সেই জলের মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাস পাস করাচ্ছ অনেকক্ষণ ধরে, তাহলে এই যে জলীয় দ্রবণটা তৈরি হইলো, এখানে একটা যদি লিটমাস পেপার দাও তাহলে নীল রঙের, তাহলে সেটার কি কালার হবে? লাল হয়ে যাবে। প্রশ্নটা এটাই আমার, কার্বন ডাই অক্সাইডের জলীয় দ্রবণে নীল লিটমাস দিলে লাল হয়ে যায় কেন? ব্যাখ্যা করতে পারবো তো? আশা করি পারবে। কার্বন ডাই অক্সাইডের জলীয় দ্রবণ হচ্ছে অ্যাসিডিক, কারণ H2CO3 তৈরি করে, কার্বনিক অ্যাসিড তৈরি করে, যেটা অ্যাসিড প্রকৃতির, নীল লিটমাসকে লাল করে। আর কার্বনিক অ্যাসিডের নিরোধককে CO2, সালফিউরাস অ্যাসিডের নিরোধককে SO2। তাহলে এই প্রশ্নটা করে রাখো, গ্রুপ 16-এর প্রশ্ন এখনই দিয়ে রাখলাম। সালফিউরিক অ্যাসিডের নিরোধককে, H2SO4 এর নিরোধককে হবে, এটা তুমি বলবে আমাকে। নেক্সট কোশ্চেনে যাব আমরা। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আমার 30 নম্বরের কোশ্চেন, স্টার দিয়েছি, আর এই কোশ্চেনটা ইম্পর্টেন্টও বটে, আর পড়েওছো অনেকবার তোমরা। এটার অ্যান্সার আশা করি তোমরা নিজেই দিয়ে দেবে। এই কোশ্চেনটা আমি ওই আগেকার কোশ্চেনই রেখেছি, যেটা প্রথম থেকে পড়ে আসছো। স্বচ্ছ চুন জলের মধ্যে দিয়ে অল্প পরিমাণে CO2 এবং অতিরিক্ত CO2 গ্যাস চালনা করলে কি ঘটবে? সমীকরণ সহ লেখো। স্বচ্ছ চুন জলের মধ্যে দিয়ে বা চুন জলের মধ্যে দিয়ে অল্প পরিমাণে যদি CO2 গ্যাস আমি চালনা করি তাহলে কি ঘটবে, আর অতিরিক্ত পরিমাণে CO2 গ্যাস যদি চালনা করি তাহলে কি ঘটবে? এই প্রশ্নের অ্যান্সার অনেকবারই তোমরা করেছো, মাধ্যমিক লেভেলের প্রশ্ন। আর যারা কোশ্চেন লিখেছো, আমার কথা শুনেছো যারা, তারা নিশ্চয়ই এই কোশ্চেনটা লিখেছো, আমি এটা আশা রাখি। কি হবে? স্বচ্ছ চুন জল, সংকেত জানি আমরা, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে বলা হয় চুন জল। এটা স্বচ্ছ মানে ক্লিয়ার একটা সলিউশন। এখান থেকে যখনই তুমি CO2 অল্প পরিমাণে চালনা করবে তাহলে সেটা ঘোলাটে হয়ে যাবে, ঘোলা হয়ে যাবে। ঘোলা হয়ে যাবে মানে এমন একটা পদার্থ উৎপন্ন হবে যেটা জলে দ্রবীভূত হয় না, তাই তো ঘোলা হয়ে যাবে। তাহলে এখানে আমি নিচের দিকে অ্যারো দিয়েছি, সাদা রঙের একটা ক্যালসিয়াম কার্বনেট তৈরি করবে, সলিউশনটা ঘোলাটে হয়ে যাবে। কিন্তু যদি তুমি এর মধ্যে দিয়ে অতিরিক্ত আবার যদি CO2 গ্যাস চালনা করতে শুরু করো, বইতে দুবার করে লিখেছে, আমি এখান থেকেই দিয়ে দিচ্ছি, আবার যদি এইটার মধ্যে যদি আবার CO2 বেশি বেশি চালনা করতে শুরু করো তাহলে সেই ঘোলা জলটা কি হয়ে যাবে? আবার স্বচ্ছ হয়ে যাবে। তাহলে স্বচ্ছ ছিল, ঘোলা হলো, ঘোলাটে হলো বা ঘোলা হলো, সেই ঘোলা থেকে আবার CO2 গ্যাস চালনা করলে আবার স্বচ্ছ হয়ে যাবে। কারণ এরপরে কি তৈরি হয়? এরপরে আবার একটা লবণ তৈরি হয়, যেটা কিন্তু দ্রাব্য লবণ, সেটা জলে দ্রবীভূত হয়ে যায়, সেটা ক্যালসিয়াম বাইকার্বনেট, যেটা দ্রাব্য, এটা অদ্রাব্য। একটু হোল্ড করো তো। তাহলে বুঝতে পেরে গেছো কোশ্চেনটা, আর অ্যান্সারটা বুঝতে পেরেছো? কারো অসুবিধা থাকলে জিজ্ঞাসা করো। স্বচ্ছ চুন জলে কার্বন ডাইঅক্সাইড যদি অল্প পরিমাণে পাঠাই
তাহলে সেটা ঘোলাটে হয়ে যায়। কেন ঘোলাটে হয়ে যায়? ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়, যেটা অদ্রাব্য, জলে দ্রবীভূত হয় না, তাই ঘোলা হয়ে যায়। আবার তার মধ্যে দিয়ে যদি অতিরিক্ত CO2 তৈরি করো, তাহলে সেই ক্যালসিয়াম কার্বনেটটা ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি হয়ে যায়, ফলে সেই ঘোলা দ্রবণটা আবার স্বচ্ছ হয়ে যায়, কারণ ক্যালসিয়াম বাইকার্বনেট জলে দ্রাব্য। পরের প্রশ্ন আমি দিয়েছি, বইতে আরো অনেক প্রশ্ন আছে, তোমরা হয়তো লিখেছো। ইউরিয়া প্রস্তুতি, সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া, অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া, এগুলো সবই পড়েছো। ইউরিয়াটা দেখে নেবে। ইউরিয়া প্রস্তুতি যেটা মাধ্যমিক লেভেলে আমি দেখেছি, প্রশ্নটা পড়ে বলে আমি কোশ্চেনটা দিইনি। ইউরিয়া প্রস্তুতি সবারই জানা আছে। তারপরে শর্করা প্রস্তুতি, এরকম অনেক প্রশ্ন আছে। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের শনাক্তকরণ, এটাও আছে। আমি একবারে চলে গেছি কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ব্যবহারে চলে গেছি। আর এই যে অগ্নি নির্বাপক যন্ত্র, ফায়ার এক্সটিংগুইশার যেটা আছে, সেই ফায়ার এক্সটিংগুইশারে এইখান থেকে একটা প্রশ্ন দিয়েছি, বা তুমি এটা একবার দেখে নেবে কিভাবে কাজ করে, যন্ত্রের মধ্যে কি কি থাকে, ক্যালসিয়াম সোডিয়াম কার্বনেট আর H2SO4 থাকে, এটা দেখে নেবে, একবার রিডিং পড়ে নেবে জাস্ট। এইখান থেকে একটা প্রশ্ন দিয়েছি, কার্বোজেন। কার্বোজেন কি? এই প্রশ্নটা কেউ লিখেছো নাকি তোমাদের মধ্যে? কার্বোজেন বলো যে স্যার লেখা হয়নি, ওইসব কে লিখবে আর। কার্বোজেন লিখেছো? কে লিখেছো? নাম কি? হুম, আচ্ছা। কার্বোজেন কি তাহলে বলে দাও দেখি, কার্বোজেন কি? এটা মুখস্থ ভিত্তিক প্রশ্ন। তাহলে কার্বোজেন আর কিছুই নয়, কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনের একটা মিক্সচার। কার্বন ডাই অক্সাইড থাকে 5% আর 95% থাকে অক্সিজেন। এই মিক্সচারটাকে বলা হয় কার্বোজেন। এটা কি কাজে ব্যবহার করা হয়? এখন তো প্রচুর পরিমাণে ব্যবহার করা হবে। অক্সিজেন সিলিন্ডারে থাকবে, সেখানে কি থাকবে? এই অক্সিজেন থাকবে। সেই অক্সিজেন সাপ্লাই যদি কমে যায় বডিতে, যেমন নিউমোনিয়া হলে, আগে তো এখানে জানা ছিল না যে করোনা হলে এই লাগে এটা, নাহলে হয়তো তোমার বইতে লেখা থাকতো করোনা হলে। এখন করোনা হলে তো প্রচুর পরিমাণে লাগছে এটা, সেটা নিউমোনিয়া দিয়েছে। নিউমোনিয়া একটা টাইপ বলতে পারো, করোনার মতনই একটা কিছু, নাম দিয়েছি করোনা, আলাদা ভাইরাস অ্যাটাক হয়েছে। তাহলে বা কোনো বিষাক্ত গ্যাস বডিতে যদি প্রবেশ করে যায়, বা অক্সিজেন লেভেল যদি বডির কমে যায়, সাপ্লাই যদি কমে যায়, মানে জলে ডুবে গেছো বা জলে ডুবে যাওয়ার পর তোমাকে তুলে নিয়ে আসা হয়েছে, অক্সিজেন তোমাকে দিতে হবে, তখন সেই পেশেন্টগুলোকে কার্বোজেনের মিক্সচার দেওয়া হয়, যেটা কার্বোজেন, অক্সিজেন আর CO2-র একটা মিক্সচার দেওয়া হয়। আর কার্বোজেন কি আর কি কাজে ব্যবহার করা হয়, এখন তুমি যদি পরীক্ষার সময় করোনা লিখে দাও তাহলেও হবে, অক্সিজেন ঘাটতি হলে। আচ্ছা, এরপরে প্রশ্ন 32, কোশ্চেন নাম্বার 32, এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় দেবে। তোমাদের যেহেতু পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে তাই আর দেবে না। হ্যাঁ, যদি মিশনে কোনো প্রশ্ন পরীক্ষা হয় তাহলে হয়তো দেবে। কোশ্চেনটা হচ্ছে বেকিং পাউডার, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বেকিং পাউডার অনেকজনে অনেক রকম ভাবে প্রশ্নটা লিখতে পারো, আমি সহজভাবে লিখেছি একদম। বেকিং পাউডার কি, এর কি কাজে ব্যবহার করা হয়, বা এর ফর্মুলা কি, এটাও দেয়। এর ফর্মুলা কি? বেকিং পাউডারের ফর্মুলা বলতে অনেকগুলো জিনিসের মিক্সচার থাকে, বেকিং পাউডার একটা জিনিস নয়। আর তোমরা যারা রান্না কোনোদিন করেছো বাড়িতে বা রান্না করা দেখেছো, তারা দেখবে বাড়িতেও বেকিং পাউডার ইউজ করা হয় কোনো কিছু বেক করার জন্য। কেক বা পাউরুটি, পাউরুটি বাড়িতে তৈরি হয় না, কিন্তু কেক অনেক বাড়িতেই তৈরি হয়। তাহলে সেখানে বেকিং পাউডার দেওয়া হয় বেক করার জন্য, কেকটাকে ফোলাবার জন্য। কি থাকে এর মধ্যে? এর মধ্যে থাকে কয়েকটা পদার্থ, তার মধ্যে একটা পদার্থ হচ্ছে পটাশিয়াম হাইড্রোজেন টার্টারেট। তাছাড়া থাকে টার্টারিক অ্যাসিড, সোডিয়াম বাইকার্বনেট এবং স্টার্চের শুষ্ক মিশ্রণ। তাহলে অনেকগুলো পদার্থ থাকে, পটাশিয়াম হাইড্রোজেন টার্টারেট, টার্টারিক অ্যাসিড, সোডিয়াম বাইকার্বনেট আর স্টার্চ। এই চারটে জিনিস থাকে, বই থেকে লিখে নেবে কি কি থাকে। এদেরকে একসাথে বলা হয়, এই মিশ্রণটাকে বলা হয় বেকিং পাউডার।
সংকেত যদি দেয় তাহলে তোমাকে সবারই সংকেত লিখতে হবে। বইতে দেখবে দেওয়া আছে পটাশিয়াম হাইড্রোজেন টার্টারেটের সংকেত দেওয়া আছে, সোডিয়াম বাইকার্বনেটের সংকেত দেওয়া আছে, টার্টারিক অ্যাসিডের সংকেত দেওয়া আছে, স্টার্চের সংকেত দেওয়া নেই, সেটা দিয়ে তুমি পেয়ে যাবে। স্টার্চের সংকেতটাও পেয়ে যাবে তুমি। এর সংকেত সবারই সংকেত লিখতে হবে। আর ব্যবহার বুঝতে পারছো, পাউরুটি বা কেক জাতীয় কোনো পদার্থ তৈরি করার জন্য ব্যবহার করা হয়। এতে কি হয়, প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, এই যে পদার্থগুলো আছে নিজেদের মধ্যে বিক্রিয়া করে CO2 গ্যাস উৎপন্ন হয়। সেই CO2 গ্যাস যখন ওই পদার্থ থেকে বেরোয় তাহলে সেটা ফুলে যায় বা ফেপে যায় আর নরম হয়, সেই জন্য ব্যবহার করা হয় বেকিং পাউডার। তাহলে হয়ে গেল এটা 32 কোশ্চেন। এখান পর্যন্ত একটা ভিডিও করব, আর একটা ভিডিও বাকি কোশ্চেনগুলোকে নিয়ে করব, তাহলে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এর পরের কোশ্চেনগুলো আলোচনা করব 33, 34, 35, আর বেশি কোশ্চেন নেই, অল্প কয়েকটা কোশ্চেন আছে, সেগুলো আলোচনা করে দেবো। এটা নেক্সট ভিডিওতে আমি করবো বলে আমি একটু পজ করছি এটা।